ঢুকলে মনে হয় ক্লাস দেখা যাবে। ফেসবুকে লাইভে কি আইছে? সাইফুল, লাইভে ঢুকলে কি দেখা যায়? সাইফুল, সব এখন ফোন দিবে না, সব ফোন দিবে না, আর কবে না যে ক্লাস করতে পারতেছি না, লিঙ্ক দেন, সমস্যা। ফোন রিসিভ করবানি না ক্লাস নিবানি? ওই লাইভে কিভাবে আসে? লাইভে কি দেখা যাচ্ছে? লাইভে আচ্ছা, লাইভে দেখা গেলে ভালো। আমি এখন একটা মেসেজ দিয়ে দেই। দয়া করে আমাকে একটু ফোন দিয়েন না। ফেসবুক স্টুডেন্টদের গ্রুপে ক্লাস হচ্ছে লাইভ, ওখানে প্রবেশ করেন। আজকে জুম অ্যাপসের সমস্যা। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাক্ষ্যায়নের সর্বশেষ ক্লাসটি নিতে চেয়েছিলাম অত্যন্ত মজা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জুম অ্যাপের সমস্যা, এজন্য একটু শুনতে বা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা অলরেডি ফৌজদারি সাক্ষ্যায়নের হচ্ছে আমরা 143 ধারা পর্যন্ত পড়ছিলাম। গত ক্লাসে আমরা মূলত যে বিষয়টা পড়ছিলাম সেটা হচ্ছে জবানবন্দি, জেরা কোন জবানবন্দি, এবং আমরা পড়ছিলাম হচ্ছে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না। আজকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। আজকে রিভিশন দেব না, সামনের দিকে যাব। রমজান রোজা রেখে একটু কষ্টই হয় আমাদের। আমরা আজকে সাক্ষ্যায়নটা শেষ করে কালকে সাক্ষ্যায়ন আমরা পুরোটা ক্লাস নেব, পুরো 1 থেকে 65 পর্যন্ত আলোচনা করবো ব্যাখ্যামূলক ভাবেই। তো আমরা অলরেডি সাক্ষ্যায়নের হচ্ছে 139 এবং 140 ধারা, এই দুটো ধারাও পড়ছিলাম। সাথে আমরা পড়ছিলাম ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না। বিশেষ করে ইঙ্গিতবাহী প্রশ্নের বিষয়টা আপনারা মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, কখন করা যাবে, কখন করা যাবে না। এই টাইপের ডিটেইলের একটা প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা সাক্ষ্যায়নের 144 ধারাটা দেখি। 144 ধারাটা যদিও ইম্পর্টেন্ট না, বাট এখানে একটা উদাহরণ দিয়ে রয়েছে, এই জন্য বিষয়টা আমাদেরকে দেখতে হবে। 144 ধারায় বেশি বলতেছে যে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। এটা একটু ভালো করে বোঝেন, না বুঝলে কিন্তু পরীক্ষার হলে আমরা অ্যান্সার করতে পারবো না। বলতেছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় যেই সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্যদান করিতেছেন
তৎসংক্রান্ত কোন চুক্তি, মঞ্জুরি বা অন্যবিধ বিধি ব্যবস্থার বিষয়ে কোন একটি দলিলে লিপিবদ্ধ নাই, তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে। তিনি যদি বলে উহার দলিলে লিপিবদ্ধ আছে, অথবা উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে তিনি যদি কোনো বিবৃতি দেওয়ার উপক্রম করেন এবং আদালত যদি মনে করেন উক্ত দলিল দাখিল হওয়া উচিত, তবে বিরুদ্ধ পক্ষ উক্ত দলিল দাখিল না হওয়া পর্যন্ত যেই ঘটনার ফলে সাক্ষী প্রস্তুতকারী পক্ষ উক্ত দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করিবেন, তাহা প্রমাণ না হওয়া পর্যন্ত উক্তরূপ সাক্ষ্যদানে আপনার আপত্তি করতে পারবেন। খুব কঠিন কথা কইছে, আমি একেবারে পানির মতো সহজ করে একটা কথা বলে দেব। অর্থাৎ আমরা সাক্ষীর বিধান সম্পর্কে পড়তেছিলাম, সেটা হলো সাক্ষ্য আইনের 135 থেকে 166 ধারা পর্যন্ত সাক্ষীর বিধান সম্পর্কে আমরা পড়তেছি। তো 144 ধারায় বলতেছে যে কোনো কোনো ব্যক্তি যখন বলবে যে আমি যে সাক্ষ্যটা দিচ্ছি এটা অমুক বইতে লেখা আছে, বা অমুক পত্রিকায় লেখা আছে, বা অমুক পাণ্ডুলিপিতে লেখা আছে, বা অন্য কোনো একটা চিঠিতে লেখা আছে, তাহলে আমার বিবৃতির বা আমার সাক্ষ্যদানের মাঝে এমন কোনো কথা যখন থাকবে, তখন বিরুদ্ধ পক্ষ যদি বলে যে আলামিন তো বলতেছে যে তার এই সাক্ষ্যের বিষয়তে এই গাজী শামসুর রহমানের বইতে লেখা আছে, বা অমুক বইতে লেখা আছে, অমুক চিঠিতে লেখা আছে, বা অমুক অমুক একটা চুক্তি অমুক জায়গায় আছে, তাহলে আমি একটা রিফারেন্স দিয়ে বলছি না যে মহামান্য আদালত, আমি যে আপনার দরবারে এসে সাক্ষী দিচ্ছি এটা তো আমার শুধু মুখের কথা না, আমার এই ব্যাপারে চিঠি আছে, বা লিখিত কোনো বিবৃতি আছে, বা কোনো বইয়ের একটা উক্তি আছে। অর্থাৎ বিরুদ্ধ পক্ষ তখন বলতে পারবে যে মহামান্য আদালত, যে আলামিন যে সাক্ষ্যটা দিচ্ছে, এই সাক্ষ্যটা যেহেতু সে বলতেছে যে এটা কোনো চিঠি আকারে আছে, বা কোনো গ্রন্থে আছে, বা কোনো চুক্তি হিসেবে আছে, বা কোনো মঞ্জুরি হিসেবে আছে, তাহলে ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আদালতে উপস্থাপন না করা হবে ততক্ষণ পর্যন্ত এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। এই কথাটাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের 144 ধারায়। কথা মনে হয় বোঝেন নাই নাকি? আমি আর একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন শামসুল আলম আদালতে গেছে, যাওয়ার পরে বলতেছে যে মহামান্য আদালত, আমি যে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে যে সাক্ষ্যটা আপনাদেরকে আমি দিচ্ছি এটা আসলে আমার কোনো কথা না, আমার এই সাক্ষ্য আরো স্ট্রং, অর্থাৎ এটা একটা বইতে লেখা আছে, বা আমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা অমুক জায়গায় আছে, তাহলে আমি যে আদালতে এই সাক্ষ্যটা দিচ্ছি, তাহলে বিরুদ্ধ পক্ষ তখন বলবে যে শামসুল ভাই যে সাক্ষ্যটা আদালতে দিচ্ছে, সে যে বলতেছে এটা বইতে লেখা আছে, তার কাছে চিঠি আছে, বা তার কাছে কোনো চুক্তি আছে, বা অন্য কারো কাছে উক্ত সাক্ষীর বিষয়ে কোনো দলিল সংরক্ষিত আছে, তাহলে বিরুদ্ধ পক্ষ ওই দলিলটাকে আদালতে হাজির করতে বলতে পারে যে ঠিক আছে, শামসুল সাক্ষী দিচ্ছে, যেহেতু সে দলিলের রেফারেন্স দিচ্ছে, দলিলটা শামসুল আদালতে হাজির করুক। যতক্ষণ পর্যন্ত দলিল আদালতে হাজির না করা হবে ততক্ষণ পর্যন্ত এই শামসুলের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের 144 ধারা। কে বোঝেন নাই বলেন? বুঝতে অসুবিধা হয়েছে বলেন? এটা অনেক কঠিন করে লেখা, আমি সহজ করে বললাম। বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলে খালি একবার বলেন যে ভাই বুঝি নেই। আমি আবার বলি, শামসুল আদালতে সাক্ষ্য দিচ্ছে, বলতেছে যে মহামান্য আদালত, আমি এই মামলায় সাক্ষ্য দিচ্ছি, আমার এই কথাটা একটা বইতে লেখা আছে, বা একটা মঞ্জুরি আছে, একটা চিঠি আছে, বা একটা দলিল আছে, ঠিক আছে কিনা? তাহলে শামসুল যে আদালতে সাক্ষ্য দেয়, তাহলে শামসুলের বিরুদ্ধ পক্ষ আছে না, বিবাদী পক্ষ আছে না আদালতে? তা আদালতের বিবাদী পক্ষ শামসুলকে বলতেছে, শামসুল সাহেব, আপনি যে বলতেছেন যে আপনার এই সাক্ষ্য একটা গ্রন্থে লেখা আছে, বা আপনার কাছে চিঠি আছে, বা আপনার কাছে লিখিত কোনো ডকুমেন্ট আছে, তা আদালতে বিরুদ্ধ পক্ষ বলতে পারে যে মহান আদালত, শামসুল হককে আপনি তার এই ডকুমেন্টটা আদালতে হাজির করতে বলেন। তাহলে 144 ধারায় বলতেছে যতক্ষণ পর্যন্ত এই লিখিত মঞ্জুরি, চুক্তি বা দলিল বিজ্ঞ আদালতে হাজির করা না হবে ততক্ষণ পর্যন্ত এই শামসুলের এই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সাক্ষ্যদানের এটা অগ্রহণযোগ্য হবে। এই কথাটাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের এই 144 ধারায়। কোন দলিলের বিষয়বস্তু সম্পর্কে অপর কোনো লোকের বিবৃতি যদি প্রাসঙ্গিক হয়, তবে সাক্ষী সেই বিবৃতি সম্পর্কে আপনার মৌখিক সাক্ষ্য দিতে পারবে। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ইনশাল্লাহ এটা আপনারা বুঝবেন। এখানে বলতেছে যে প্রশ্ন হইতেছে ক খ কে আঘাত করছে কিনা। গ সাক্ষ্য দেন যে ঘ কে এই কথা বলতে শুনিয়াছে, খ আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করিয়া চিঠি লেখছে, আমি তার উপর প্রতিশোধ নেব, এই বিবৃতি প্রাসঙ্গিক, কারণ ক কর্তৃক ক্ষয়ের আঘাতের অভিপ্রায় ইহা প্রতীয়মান হয়েছে। উক্ত চিঠি সম্পর্কে আর কোনো সাক্ষ্য না দেয়া হইলেও উক্ত বিবৃতি সম্পর্কে আপনার সাক্ষ্য দেয়া যেতে পারে। এই যে যে চিঠি লেখছে যে আমি তাকে তার ঘরে মানে
তা আমি তো একটা প্রতিশোধ নেব, এই লিখে মানে চুরির অপবাদ দিছে। এই যে চিঠিতে একটা জিনিস লেখা আছে, এই কথাটাই আপনাকে বলতেছে যে আপনার সাক্ষ্য আইনের এই 144 ধারায় যে ওই বিবৃতিটা বা ওই চিঠিটা বা ওই মঞ্জুরিটা বা ওই চুক্তিটা যতক্ষণ পর্যন্ত আদালতে উপস্থাপন না করা হবে ততক্ষণ পর্যন্ত সাক্ষীর এই বিবৃতি আদালতে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখানে বিরুদ্ধ পক্ষ আপত্তি না করলেও আদালত আপন ক্ষমতা বলে সাক্ষীকে দলিলের বক্তব্য বলা দায়িত্বে নিবৃত্ত রাখতে পারবে। ফৌজদারি কার্যবিধানের 298 ধারা মোতাবেক ফৌজদারি মামলা ইহাতে আদালতের কর্তব্য। পরীক্ষা আসবে না, টেনশনে কিছু নাই। যে ধারাটা এখন বলবো এটা পরীক্ষা আসার মতো ধারা এবং ইতোপূর্বে পরীক্ষা অনেকবার আসছে। তোমরা একটা জিনিস জানো, যে কোনো জিনিসের সাক্ষ্যগত মূল্য পরীক্ষায় যখন আসে তখন আমরা সাক্ষ্য আইনের 9, 35, 74, 145, 157 ধারা আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা 145 ধারাটা আমরা দেখব। 145 ধারা আছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। ভালো করে এই ধারাটা আমাদেরকে বুঝতে হবে, কি বলতেছে বন্ধুরা? পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। ভালো করে বোঝেন, কার পূর্ববর্তী লিখিত বিবৃতি? সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি। কি বিবৃতি? লিখিত বিবৃতি। কি করবে? জিরা করবে। এটা কয় ধারায় বলতেছে? সাক্ষ্য আইনের 145 ধারায় বেসিক্যালি আপনাকে এই কথাটাই বলতেছে। তো বন্ধুরা, আমরা এই ধারাটা একটু ভালো করে দেখব যে এমসিকিউ আসতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায় কোন বিবৃতির কথা বলছে, মৌখিক বিবৃতি না লিখিত বিবৃতি না কো ভাই? তাহলে 145 ধারায় শুধুমাত্র লিখিত বিবৃতি কথা আপনাকে বলতেছে। এবং লিখিত বিবৃতি সম্পর্কে কি করা যাবে? আপনার জিরা করা যাবে। কে করতে পারবে? বিবাদী পক্ষ আপনার করতে পারবে। আপনারা জানেন যে আপনারা একটা বিষয় জানেন যে কার্যবিধির 161 ধারা মোতাবেক সাক্ষীর যে বিবৃতি নেওয়া হয়, এই বিবৃতিটা কিন্তু আদালতে কোনো বিচার কাজে ব্যবহার করা হয় না। এখন তোমার মনে সহজে প্রশ্ন জাগতে পারে যে স্যার, যে 161 ধারায় সাক্ষীর যে বিবৃতিটা পুলিশ অফিসার নেচ্ছে, এটা তো আদালতের কোনো বিচার কাজে ব্যবহার করা হচ্ছে না, তাই এটা নিয়ে লাভ কি আর না নিয়েই বা ক্ষতি কি? প্রশ্ন জাগতে পারে না? এটা লাভ আছে। এটার লাভটা হচ্ছে কার্যবিধির 162 ধারায় আপনাকে বলতেছে যে পুলিশ অফিসারের কাছে সাক্ষীরা যে বিবৃতি মূলত দেছে, হ্যাঁ, আদালতে হাজির হয়ে যদি এটা তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়, অর্থাৎ পুলিশের কাছে কইছে এক কথা আর আদালতে যাই ওই মামলার বিষয়ে সাক্ষী ওই একই সাক্ষী বই বলতেছে মনে করেন আর এক কথা, তাহলে এই যে দুই প্রকারের কথা যে আদালতে যাই বলতেছে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এটা বৈপরত্য প্রদর্শন করবে। অর্থাৎ সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক এই বিবৃতি হচ্ছে আপনার বৈপরত্য প্রদর্শন করবে, যা সাক্ষ্য আইনের কয় ধারায় বলছে? সাক্ষ্য আইনের হচ্ছে আপনার সাক্ষ্য আইনের সাক্ষ্য এমএলএ, কারো ফোন রিসিভ করবো না, কাটি দিলে সব কাটি দিবা। আচ্ছা, সাক্ষ্য আইনের 145 ধারায় আপনাকে এই কথা বলতেছে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আমাদের পদোন্নতি পরীক্ষায় আসতে পারে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 145 ধারার কয়টি অংশ আছে, এমসিকিউ। তাহলে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 145 ধারায় বেসিক্যালি আছে আপনার দুইটি অংশ আছে। এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। 145 ধারায় সাক্ষীর কি বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে? লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। কে জেরা করতে পারবে? বিজ্ঞ আদালত আছে আপনার, বিবাদী পক্ষ আপনার করতে পারবে। কখন করতে পারবে? পুলিশের নিকট বিবৃতির সাথে দেয়া বিবৃতি যদি আদালতে দেয়া বিবৃতির মিল না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার করতে পারবে। হ্যাঁ, কে করতে পারবে? বিবাদী পক্ষ আপনাকে করতে পারবে। এই হলো সাক্ষ্য আইনের 145 ধারা। সাক্ষ্য আইনের 145 ধারায় এটার একটা প্রশ্ন এখানে একটু গুরুত্ব আছে এমসিকিউর জন্য। সেটা হচ্ছে 145 ধারার কয়টি অংশ মূল বইতে বিদ্যমান? সেটা হচ্ছে দুইটি অংশ বিদ্যমান থাকে। এগুলো আর কিছু এখানে আসবে না। আমরা এখন যে ধারাটায় যাব, এই ধারাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি ধারা এবং পদোন্নতি পরীক্ষায় ইতিপূর্বে কিন্তু প্রশ্ন এখান থেকে আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 146 ধারা। আপনি যে সাক্ষীকে জেরা করবেন, আপনি সাক্ষ্য আইনের 137 ধারায় আপনি 37 ধারায় আপনি পড়ছেন যে বিরুদ্ধ পক্ষ সাক্ষীর জবানবন্দি নেওয়া সাক্ষীকে আহ্বানকারী পক্ষ সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর বিরুদ্ধ পক্ষ যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করবে এবং সাক্ষী যে উত্তর দেবে তাকে হচ্ছে জেরা বলে। এখন সাক্ষীকে যে আপনি জেরা করবেন, এটা কখন করবেন? এমসিকিউ, সেটা হচ্ছে জবানবন্দি নেওয়ার পরে জেরা করবেন। তাহলে জেরা করার সময় কি আপনি আপনার ইচ্ছে মতো প্রশ্ন করতে পারবেন সাক্ষীকে? না, ইচ্ছা মতো প্রশ্ন করা যাবে না। সেই কথাটাই আপনাকে সাক্ষ্য আইনের 146 ধারায় বলতেছে বলতেছে
জেরার পদ্ধতি কি বা জেরার নিয়মটা কি, বা জেরা করার সময় সাক্ষীকে কি প্রশ্ন করা যাবে, কি প্রশ্ন করা যাবে না। রিটেনে কিন্তু এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে। তো জেরা করার সময় সাক্ষীকে কি প্রশ্ন করা যাবে বন্ধুরা? এমসিকিউ। জেরা করার সময় সাক্ষীকে অবশ্যই আইনসঙ্গত প্রশ্ন করতে হবে। আইনসঙ্গত প্রশ্নের বাইরে কিন্তু আপনি সাক্ষীকে কোনো কোশ্চেন করতে পারবেন না। এছাড়াও 1 নম্বরে বলতেছে তার সত্যবাদিতা পরীক্ষা করা যাবে। সত্যবাদিতা পরীক্ষা করা কিরকম? মনে করেন রহিম একটা হত্যা মামলায় সাক্ষী দিতে আইছে। প্রথমে বাদী পক্ষ তার জবানবন্দি নেছে, এখন আপনি তার জিরা, বিবাদী পক্ষ তার জিরা নেবে। তা আসলেই সে প্রকৃত সাক্ষী কিনা আপনি তার একটা থাইপকো বুঝ মারতে পারেন। কিরকম? এই জব্বার, আপনি যে মামলায় সাক্ষী দিতে আইছেন, তো আপনি জবানবন্দি অলরেডি দিয়ে ফেলাইছেন। তো আমি তো যতদূর জানি যে আপনি তো এই মামলার ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষী না। এই ঘটনার সময় তো আপনি দেশে ছিলেন না, বাইরে ছিলেন। তার ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে। অর্থাৎ এই যে যে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করতেছেন, যে আসলে এটা মানে একটা ফাপড় মারতেছেন সাক্ষীরে, যে আসলেই সে ঘটনাস্থলে ছিল কিনা, যে আসলেই সে প্রকৃত সাক্ষী কিনা। যেহেতু সাক্ষ্য আইনের 146 ধারায় বলতেছে যে সাক্ষীকে আপনি জিরাটা করবেন কিভাবে। তা জিরা করার ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলতেছে, অবশ্যই আইনসঙ্গত প্রশ্নের মাধ্যমে সাক্ষীকে জেরা করতে হবে। এবং 1 নম্বরে যে বিষয়টা আপনাকে বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় তার সত্যবাদিতা পরীক্ষা করতে হবে। কি বলছি বন্ধুরা? সাক্ষীকে জেরা করার সময় অবশ্যই তার সত্যবাদিতা পরীক্ষা করতে হবে। তো সত্যবাদিতা পরীক্ষার উদাহরণ কি বুঝছেন? যেমন সাক্ষীরে আমি একটা থাপকে বুঝ মারবো, তাই মি আপনি সাক্ষী দিতে আইছেন, আপনি ঘটনাস্থলে ছিলেন না। তাহলে সে যদি ঘটনাস্থলে থাকে, তাহলে সে তো বলবে ঘটনাস্থলে ছিলাম আমি, মানে স্ট্রংলি বলবে। এই জন্যই সাক্ষীকে সত্যবাদিতা পরীক্ষার মাধ্যমে আপনি জেরার প্রশ্ন করতে পারবেন। 2 নম্বরে বলতেছে তার পরিচয় ও পদমর্যাদা জানা যাবে। পরিচয় পদমর্যাদা কিরকম? মনে করেন একজন ব্যক্তি জবানবন্দি দিল, তা বিবাদী পক্ষ ওই সাক্ষীকে নাও চিনতে পারে, তাই না? তা প্রথমেই তার সত্যবাদিতা পরীক্ষা করবে। 2 নম্বরে তার পরিচয় এবং পদমর্যাদা জানতে চাইতে পারবে। কিরকম? যে যে ভাই আপনি যে সাক্ষী দিতে আসছেন, আপনার পরিচয়টা বলেন, বা আপনার পদমর্যাদা কি, আপনি কি মাগুরা জেলার পুলিশ সুপার, আপনি কি শ্রীপুর থানার ওসি হিসেবে ওই সময় দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ সাক্ষীকে জেরা করার সময় তার পরিচয় বা পদমর্যাদা বিবাদী পক্ষ জানতে পারবে বা প্রশ্ন করতে পারবে। 3 নম্বরে বলতেছে যে তার চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতার সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করে, হ্যাঁ, তাকে প্রশ্ন করা যাবে। ঠিক আছে কিনা? করা যাবে না, এটা 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 2022-এর সংশোধনে এই অংশটুকু সংশোধন হয়েছে। অর্থাৎ মানে 3 নম্বরে বলতেছে তার চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীকে জেরা করার সময় প্রশ্ন করা যাবে না। তবে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় যদি এরূপ বিষয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা হবে না। এটা 2022-এর সংশোধনের 146-এর কোয়াতে আপনাকে এই কথা কইছে। কিরকম? তুমি মনে করো একটা ধর্ষণ মামলার সাক্ষী তুমি দিচ্ছো, তাহলে এই ধর্ষণ মামলার ক্ষেত্রে তুমি চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীকে তুমি জেরা করতে পারবা, যে সাক্ষী মহোদয়, আপনি যে এই মামলায় সাক্ষী দিতে আইছেন, আপনি তো এর আগেও মিথ্যা সাক্ষী ধর্ষণ মামলা দিয়ে গেছেন, সত্যি কিনা? আপনার চরিত্রই তো খারাপ, মেয়ে আপনি ফাজিল লোক, একটা ফালতু লোক। তাহলে এই কথাটাই সাক্ষ্য আইনের 146-এর কথে বলতেছে। নর্মালি বলতেছে যে 2022 সালের আগে সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে জেরাতে প্রশ্ন করা যেত, কিন্তু 2022-এর সংশোধনীতে এসে বলতেছে যে মানে যাবে না, আগে বলতে যাত, তো যাবে না। আর 2022-এর সংশোধনী এসে বলতেছে যাবে, যদি আদালত অনুমতি দেয় সেই ক্ষেত্রে যাবে, কোনো সমস্যা এখানে নাই। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে জেরা বলতে কি বোঝায়। জেরা করার সময় সাক্ষীকে কি প্রশ্ন করা আইনসঙ্গত, বা কোন প্রশ্ন করা যাবে, লেখো 5 মার্কের জন্য। তাহলে 146-এর 1, 2, 3 এই ধারাগুলো লিখে দিলে আপনার উত্তর শেষ। এটা আমার গাইডে আছে, বিভিন্ন টিচারের বইতেও আছে। এটা গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 146 এবং 146-এর ক। আমি আবার বলি, এখানে বলতেছে যে তার সত্যবাদিতা পরীক্ষা করা যাবে, তার পরিচয় পদমর্যাদা জানা যাবে, তার চরিত্রের প্রতি আঘাত করে কোনো প্রশ্ন করা যাবে না। তবে বলতেছে যে আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে জেরা করার সময় চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা আপনার এখানে হবে না। এই কথাটাই আপনাকে বলতেছে
সাক্ষ্য আইনের 146 এবং 146-এর কোয়াতে আপনাকে বলতেছে। তো আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ আপনারা এটা বুঝে ফেলছেন, এবং অত্যন্ত সহজ প্রশ্ন, ইনশাল্লাহ কেউ এটা ভুল করবেন না বা ভুল হবে না। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব সাক্ষ্য আইনের 147 এবং 148 ধারা। 147 ধারাটা আমরা কিন্তু আগেই পড়াইছিলাম বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো। 147 ধারার সাথে 132 ধারার কিন্তু একটা মিল আছে। কিরকম? এটা না বুঝলে কিন্তু অনেক কষ্ট মনে হবে। 132 ধারায় আমরা পড়ছিলাম যে একজন সাক্ষী যখন আদালতে সাক্ষ্য দেবে, সে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। প্রশ্নের উত্তর দিলে সে ফৌজদারি অপরাধে দণ্ডিত হবে, বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, বা তার কোনো শাস্তি হতে পারে। এই অজুহাতে তাকে উত্তর দান থেকে বিরত রাখা যাবে না। সে যদি উত্তর দেয়, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, বা কোনো মানে অপরাধে দণ্ডিত করা যাবে না। তবে সে যদি কোনো মিথ্যা সাক্ষ্য দেয়, কেবলমাত্র সেই ক্ষেত্রে সাক্ষীকে দণ্ডবিধির 193 ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা যাবে বা তাকে শাস্তি দেওয়া যাবে। এই কথাটাই সাক্ষ্য আইনের 147 ধারায় বলতেছে। আমরা পড়তেছি জেরা, আর 132 ধারায় পড়ছি হলো সাক্ষী। তাহলে জেরা করার সময় আপনি সাক্ষীকে যে প্রশ্ন করবেন, হ্যাঁ, পরিচয় জানতে চান, পদমর্যাদা জানতে চান, বা চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করতে চান, সাক্ষী কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। সে যদি উত্তর দেয়, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, ফৌজদারিতে সোপর্দ হতে পারে, বা দণ্ড হতে পারে। এই অজুহাতে তাকে উত্তর দান থেকে অব্যাহতি করা যাবে না। কাকে? সাক্ষীকে। কোন সময়? জেরা করার সময়। তবে উত্তর দান করার ফলে তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না, কিন্তু সে যদি কেবলমাত্র তখন মিথ্যা সাক্ষ্য দেয়। কখন? সাক্ষী জেরা করার সময়, বা মিথ্যা উত্তর প্রদান করে, সেই ক্ষেত্রে 147 ধারায় আপনাকে বলতেছে যে আহ, যে দণ্ডবিধির 132 ধারায় সাক্ষীর প্রতি যেরূপ বিধান প্রযোজ্য হবে, 147 ধারায় বলতেছে জেরা করার সময় যদি সাক্ষী এরূপ মিথ্যা স্বাক্ষর দেয়, সেক্ষেত্রে দণ্ডবিধির ওই 132 ধারা মোতাবেক সাক্ষ্য আইনের দণ্ডবিধির 193 ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা যাবে। রিটেনে এই ধারা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে সাক্ষী জেরা করার সময় সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য কি? বুঝিয়ে লেখো, ব্যাখ্যা দাও। তখন কি মূল্যকে ধারা লিখলে হবে? মূল্যকে ধারা লিখলে হবে না। একটাই ধারা, সেটা হচ্ছে 147 ধারা। অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে হলো 132 ধারার বিধান প্রযোজ্য, আর 147 ধারাটা হচ্ছে এটাও সাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। বাট সময়টা কখন? সময়টা হচ্ছে সাক্ষ্য আইনের এই 147 ধারায় বলতেছে জেরা করার ক্ষেত্রে, জেরা করার ক্ষেত্রে বা এই সময়ের ক্ষেত্রে এই বিধানটা বেসিক্যালি আপনার প্রযোজ্য। সহজ বাংলা আলাপ মনে রাখবে। এই বন্ধুরা অ্যাটেনশন প্লিজ। 132 ধারাটা হচ্ছে জবানবন্দি, সাক্ষীর জবানবন্দির ক্ষেত্রে বিধান প্রযোজ্য। আর এটা আমার মতো তোমাদেরকে বুঝাচ্ছি আমার ভাষায়। আর 147টা হচ্ছে ওই একই বিধান প্রযোজ্য হচ্ছে সাক্ষীর জেরা করার সময় ওই বিধান প্রযোজ্য। বাংলা কথা বুঝতে পারছেন ভাই? না বুঝলে আবার কেন, আমি 100 বার কব, কোনো সমস্যা নাই। সাক্ষ্য আইন হচ্ছে অত্যন্ত মজার একটা আইন, না বুঝলে ঝামেলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জুমের সমস্যা, সব দিক থেকে সমস্যা। আচ্ছা, আমরা এখন দুটো ধারা দেখব। এই দুটো ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 148 এবং 149। এই দুটো ধারা না বুঝলে আপনি কিন্তু কিছুই লিখতে পারবেন না। এই যে যে সাক্ষীর আপনি জেরা সংশ্লিষ্ট বিধিবিধানগুলো আপনাদেরকে পড়াচ্ছি, তো 148 ধারায় বলতেছে যে সাক্ষীকে আপনি উল্টো পাল্টা প্রশ্ন করতে পারবেন না। সাক্ষী কোন সাক্ষীকে আপনি কোন প্রশ্ন করতে পারবেন, কোন প্রশ্ন করতে পারবেন না, এবং এটা আদালত নির্ধারণ করে দিতে পারে। এবং সাক্ষীকে বিজ্ঞ আদালত বলেও দিতে পারে যে সাক্ষী সাহেব, আপনাকে যদি বিরুদ্ধ পক্ষ উকিল উল্টোপাল্টা প্রশ্ন আপনাকে করেও, আপনি উত্তর দিতে কিন্তু বাধ্য না। ঠিক আছে কিনা? উত্তর দিতে আপনি কিন্তু বাধ্য, উত্তর না দিলেও কোনো সমস্যা নাই। এভাবে সাক্ষীকে বিজ্ঞ আদালত কি করতে পারে? সতর্ক করে দিতে পারে।
এটা বলতেছে সাক্ষ্য আইনের 148 ধারায় বলতেছে সাক্ষীকে জেরা করার সময় কোন ধরনের প্রশ্ন করা অসঙ্গতি আর কোন ধরনের প্রশ্ন করা সঙ্গতি। সহজ একটা বাংলা আলাপ জানবো যে সাক্ষী সম্পর্কে তোমার যে ধারণা আছে বা সাক্ষী সম্পর্কে যে বিষয়টা জানা আছে সেই সম্পর্কে যদি সাক্ষীকে প্রশ্ন করেন সেটা কি হবে না, অসঙ্গতি হবে না বা অপ্রাসঙ্গিক হবে না। এটা বলতেছে সাক্ষ্য আইনের 149 ধারায়। আর সাক্ষী সম্পর্কে আপনি কিছু জানেনই না, হঠকারিতামূলক ভাবে আপনি সাক্ষীকে বললেন, এই মেয়ে আপনি সাক্ষী দিতে আছেন, আপনি তো ধর্ষণ মামলার আসামি, আপনি তো চোর, আপনি তো ডাকাত, আপনি সাক্ষী দিতে আছেন, আপনি একটা ফালতু লোক। এরকম উল্টোপাল্টা সাক্ষীকে প্রশ্ন করা যাবে না। কিন্তু আপনার যদি জানা থাকে যিনি সাক্ষী দিতে আসছেন তিনি একজন ডাকাত বা তিনি একজন চোর বা তিনি একজন ধর্ষণকারী, সেই ক্ষেত্রে সাক্ষীকে আপনি প্রশ্ন করতে পারবেন। অর্থাৎ সাক্ষীর চরিত্র সম্পর্কে বা সাক্ষী সম্পর্কে আপনার যদি পূর্বে জানা থাকে সেই ক্ষেত্রে সাক্ষীকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। বাট একটা ব্যক্তি সম্পর্কে না জানিয়ে আপনি উল্টো পাল্টা কোনো প্রশ্ন সাক্ষীকে করতে পারবেন না। যেমন সাক্ষী সম্পর্কে যদি বিরুদ্ধ পক্ষের জানা থাকে সাক্ষী একজন পেশাগত ডাকাত বা পেশাগত চোর, তাহলে সাক্ষীকে বলতে পারে যে রহিম সাহেব আপনি যে এই মামলায় সাক্ষী দিতে এসেছেন আপনি তো একজন ডাকাত। কারণ সাক্ষী যে ডাকাত সে আগের থেকে জানে, তার সম্পর্কে সে অবগত আছে। তাহলে এই ধরনের প্রশ্ন করলে সেটা অসঙ্গতি হবে না, অর্থাৎ সেটা প্রাসঙ্গিকই হবে। এটা বলতে সাক্ষ্য আইনের 149। 148 কি কইছে? 148 ওই কথাটাই কইছে যে সাক্ষী সম্পর্কে আপনি ভালো করে না জানিয়ে উল্টো পাল্টা কোনো প্রশ্ন আপনি করবেন না। এই উল্টো পাল্টা যদি কোনো প্রশ্ন আপনি করেন সেই প্রশ্নের উত্তর দিতে সাক্ষী কিন্তু বাধ্য না। এবং সাক্ষীকে বিজ্ঞ আদালত সতর্ক করে দেবে যে সাক্ষী আপনাকে যে প্রশ্নই করুক না কেন আপনি যদি মনে করেন উত্তর দেবেন, আর যদি মনে করেন উত্তর না দেবেন কোনো সমস্যা নাই, উল্টো পাল্টা প্রশ্ন করলেই আপনি উত্তর দান করা থেকে বিরত থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা সাক্ষীকে সতর্ক করে দিতে পারবে। কে পারবে? আদালত। কাকে করবে? সাক্ষী করবে। কখন করবে? জেরা করার সময় বলে দেবে। দেখেন এখন মূল বইতে আসে, মূল বইতে কি কইছে বলতিছে সাক্ষীকে অযথা হয়রানি করা হতে নিরাপদ রাখার জন্য সাক্ষ্য আইনের এই 148 এবং 149 ধারার বিধানটা প্রযোজ্য। 148 ধারায় বলতিছে যে উক্তরূপ কোনো প্রশ্ন যদি এমন কোনো বিষয় সম্পর্কিত হয় যা মামলা বা কার্যক্রমের সহিত প্রাসঙ্গিক না, তবে উক্ত প্রশ্নের দ্বারা সাক্ষীর চরিত্রের আঘাত করিবার তার বিশ্বাসযোগ্যতা প্রভাবিত না করা হইলে সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিনা তা আদালত স্থির করবে। এবং আদালত উপযুক্ত মনে করলে সাক্ষীকে এইভাবে সতর্ক করতে পারবে তিনি উহা উত্তর দিতে বাধ্য না। আদালত স্ববিবেচনায় এই ক্ষমতা প্রয়োগ করার জন্য লিখিত নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল করবে। মানে একজন সাক্ষী হলো মূলত চুরি মামলায় সাক্ষী দিতে আইছে, তা তুমি তারে জেরা করার সময় সে দর্শন করছিল কিনা, দর্শন করার সময় ধরা খাইছিল কিনা, তোমার জনগণ তারে মারছিল কিনা, এ ধরনের উল্টো পাল্টা প্রশ্ন তুমি সাক্ষীরে করতেছো। কিটা করে? উকিল করে। উকিল সাহেবের সাক্ষী এরকম প্রশ্ন করে। তো এই জন্য সাক্ষীকে বিজ্ঞ আদালত সতর্ক করে দিতে পারে, বলতে পারে যে আপনার এই মামলার বিচার জবাব প্রাসঙ্গিক বিষয় ছাড়া উল্টো পাল্টা যদি কোনো প্রশ্ন আপনাকে করা হয় সাক্ষী আপনি উত্তর দিতে বাধ্য না। কে বলবে? আদালত বলবে। কাকে বলবে? সাক্ষীকে বলবে। হ্যাঁ, কখন বলবে? সাক্ষীকে জেরা করার সময় বলবে। এবং নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি খেয়াল করবে। 1 নম্বর বলতেছে যদি উক্ত প্রশ্নের প্রকৃতি দ্বারা প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপের সত্যতা সাক্ষী যেই বিষয়ে সাক্ষ্যদান করছে সেই বিষয়ে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আদালতের অভিমতকে গুরুতরভাবে প্রভাবিত করে সেই প্রশ্ন সঙ্গত হবে। মনে করো চুরি মামলার বিচার হচ্ছে, তাও সাক্ষীকে ধর্ষণ সম্পর্কে প্রশ্ন করতেছে, কিন্তু ধর্ষণ সম্পর্কে প্রশ্ন করলেও এই চুরি মামলার সাথে এটা রিলেটেড কিরকম, কেননা সে ধর্ষণ করতে যাইয়ে চুরিও করছে, বা একটা মেয়ের ধর্ষণ করতে যাই মোবাইল বা টাকা পয়সা চুরি করেও সেনতে নিয়ে এসে, কথা কি বুঝছেন? সেই ক্ষেত্রে এরূপ যদি অর্থাৎ যদি যদিও অপ্রাসঙ্গিক প্রশ্ন করে কিন্তু এই অপ্রাসঙ্গিক প্রশ্নটা এই মামলার সাথে প্রাসঙ্গিক বা এই প্রশ্নের সাথে এই মামলার সাথে যায়, সেই ক্ষেত্রে এরূপ প্রশ্ন যদি সাক্ষীকে জেরা করার সময় করা হয় তাহলে এটা সঙ্গত হবে, অর্থাৎ আইন সঙ্গত হবে। 2 নম্বরে বলতেছে যদি প্রশ্নটি অন্তর্নিহিত দোষারোপের সংশ্লিষ্ট সময় যদি দূরবর্তী হয় এবং প্রশ্নের প্রকৃতি যদি এইরূপ হয় যে অন্তর্নিহিত দোষারোপের সত্যতা সাক্ষী যে বিষয়ে সাক্ষ্যদান করতেছে সেই সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আদালতের অভিমতকে প্রভাবিত করবে না অথবা সামান্য প্রমাণ প্রভাবিত করবে, সেই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ ওই যে প্রথমে বলতেছে যদি মামলার সাথে মানে মিলে যায় বা মামলার সাথে মানে প্রাসঙ্গিক হয় সেই ক্ষেত্রে করতে পারবেন, তাহলে এই ধরনের প্রশ্ন সঙ্গত। আর 2 নম্বরে সে বলতেছে আপনি সাক্ষীকে জেরা করার সময় এমন একটা ফালতু প্রশ্ন করতেছেন যা মামলার সাথে কোনোভাবেই যায় না, তাহলে এমন প্রশ্ন সাক্ষীকে আপনি করলে এই ধরনের প্রশ্ন অসঙ্গত হবে।
এই তোমরা জানো যে আমাদের 2020 সালে আমাদের পরীক্ষার সময় এই প্রশ্নটা আসছিল যে সাক্ষীকে জেরা করার সময় কোন ধরনের প্রশ্ন সঙ্গত, কোন ধরনের প্রশ্ন অসঙ্গত। তো আলহামদুলিল্লাহ আমারও ভাগ্য ভালো ছিল। হাও কথা কই তো লাভ নাই, এটা প্রশ্নটা আমারও মানে কমন বাদে নাই। তাহলে আমি আমার আলহামদুলিল্লাহ সাক্ষ্য সব ধারাই পড়া ছিল, কিন্তু আমি মাথায় ঢুকাতে পারতেছিলাম যে এটা প্রশ্নটা কোন ধারার থেকে দিল। তো আলহামদুলিল্লাহ বই খুলেই পাই গেলাম যে 148, 149। আমি দুটো প্যারা দিয়ে লিখছিলাম যে নিম্নলিখিত ক্ষেত্রে সাক্ষীকে প্রশ্ন করা সঙ্গত, জেরা করার সময় সঙ্গত, আর নিম্নলিখিত ক্ষেত্রে অসঙ্গত। দুটো প্যারা দিয়ে লিখছিলাম। আলহামদুলিল্লাহ আমি মনে হয় সাড়ে সাড়ে 36 পাইছিলাম, সবচেয়ে বেস্ট, বেশি মার্ক কিন্তু আমি পাইছিলাম এটাই। ঠিক আছে, যাও তো 3 নম্বরে দেখেন যে সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যেই দোষারোপ তার গুরুত্ব এবং সাক্ষ্যের গুরুত্ব এই দুয়ের মধ্যে যদি অসামঞ্জস্য থাকে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা অসঙ্গত। অর্থাৎ আপনি সাক্ষীকে জেরা করার সময় এমন প্রশ্ন করছেন যে প্রশ্নটা আসলে অসঙ্গত, তাহলে এই প্রশ্নটা আপনি করতে পারবেন না, এটা করার আপনার দরকার নাই। আর 4 নম্বরে বলতেছে আদালত উপযুক্ত বোধ করলে প্রশ্নের উত্তরদানে সাক্ষী অস্বীকৃত হতে অনুমান করতে পারবে সাক্ষীটি প্রশ্নের উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। অর্থাৎ সাক্ষীকে যদি আপনি এমন প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর দিলে সাক্ষী মূলত অপরাধে জড়াই যাবে, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা সঙ্গতই হবে। এই হলো সাক্ষ্য আইনের 148 ধারা। অর্থাৎ 148 ধারায় মূল যে থিমটা এখানে বলতেছে, মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতি কোনো প্রশ্ন সাক্ষীকে বিজ্ঞ আদালত জেরা করার সময় বিবাদী পক্ষ করতে পারবে না, এবং সাক্ষীকেও বিবাদী পক্ষ মানে জেরা করার সময় বিবাদীরা সাক্ষী হুঁশিয়ার করে দেবে, বলবে যে আপনি সাক্ষীরে জেরা করাবেন ভালো কথা, কিন্তু সাক্ষীকে উল্টোপাল্টা প্রশ্ন আপনি করবেন না। এবং সাক্ষীরও আদালত বুঝাই দেবে যে সাক্ষী সাহেব, আপনারা বিবাদী পক্ষ জেরা করার সময় যে প্রশ্নে উল্টোপাল্টা করুক না কেন আপনি উত্তর দিতে বাধ্য না, আপনি উত্তর দিলি দেন, না দিলি কোনো সমস্যা নাই। নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখবে। একটা হচ্ছে যে মামলার বিচারিত বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সাক্ষীকে এরম এরম প্রশ্ন করলে সেটা অসঙ্গতিপূর্ণ হবে। 2 নম্বরে বলতেছে যে মামলার বিচারিত বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ হলে সাক্ষীকে এমন প্রশ্ন করলে সেটা সঙ্গতিপূর্ণ হবে বা এটা করা যাবে। 3 নম্বরে আপনাকে বলতেছে যে সাক্ষী সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যে দোষারোপের যদি কোনো সাক্ষ্য জেরা করার সময় করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অসঙ্গতিপূর্ণ হবে। 4 নম্বরে বলতেছে আদালত উপযুক্ত বোধ করলে প্রশ্নের উত্তর দানে সাক্ষী অস্বীকৃতি অনুমান করতে পারবে যে সাক্ষী প্রশ্নের উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। অর্থাৎ বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় এমন প্রশ্ন করা হলো যদি সে উত্তর দেল না, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই উত্তরটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ হবে। এই হলো সাক্ষ্য আইনের 149 ধারা। আর 148 ধারা, 149 ধারা, 148 ধারা, 149 ধারায় কি বলতেছে? 149 ধারায় বলতেছে ঠিক সাক্ষ্য আইনের 148-এর বিপরীত। অর্থাৎ এই যে যে সাক্ষীকে আপনি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতেছেন, এই সাক্ষী সম্পর্কে আপনার যদি পূর্বেই ধারণা থাকে বা পূর্বে যদি আপনার জানা থাকে সে কেমন প্রকৃতির লোক, সেই ক্ষেত্রে সাক্ষীকে আপনি যে কোনো কোশ্চেন
যে উক্তরূপ কোনো প্রশ্ন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত জিজ্ঞাসা করা হয়েছে, তবে উক্তরূপ কোনো প্রশ্ন যুক্তিসঙ্গত Recording in কারণ ব্যতীত progress. জিজ্ঞাসা করা হয়েছে, তবে সেই অ্যাডভোকেট পেশাগত যে হাইকোর্ট বিভাগ বা অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন আদালতে মামলা সমস্ত পরিস্থিতি সম্পর্কে উক্ত কর্তৃপক্ষের নিকট কি দেবে, রিপোর্ট প্রদান করবে তার কৃতকর্মের জন্য। অর্থাৎ হাইকোর্ট বিভাগে তার রিপোর্ট দেবে। আর একটা বলতেছে, বা ওই উকিল যে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছে বার কাউন্সিলে, তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবে। কে করবে? বিজ্ঞ আদালতই করবে, যে তাকে বারবার জিজ্ঞাসা মানে সতর্ক করে দেওয়ার পরেও একজন সাক্ষীকে জেরা করার সময় উল্টোপাল্টা প্রশ্ন করছে। রিটেনে প্রশ্ন আসতে পারে। 1872 সালে বর্ণিত সাক্ষ্য আইন অনুসারে জেরা করার সময় সাক্ষীকে মানে উল্টোপাল্টা প্রশ্ন করলে উকিলের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা রয়েছে সাক্ষ্য আইনের আলোকে লেখো। এখন তুমি জানোই না যে সাক্ষ্য আইনে উকিলের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা আছে, তাই না বন্ধুরা? ওটা অনেকেই জানে না। তাহলে এইটা আছে সাক্ষ্য আইনের 150 দ্বারা। সাক্ষীরে উল্টোপাল্টা প্রশ্ন আপনি জেরা করার সময় কয়ে করছেন, বারবার নিষেধ করার পরও আপনি এটা করছেন, তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা আছে। সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, অথবা আপনি উকিল সাহেব যে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছেন সেই কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে একটা রিপোর্ট দিতে হবে। এমসিকিউ কিভাবে? লিখিতভাবে কি করতে হবে? রিপোর্ট দিতে হবে। কে করবে? ওই আদালত করবে যে আদালত উকিলরে বারবার সতর্ক করছে যে উল্টোপাল্টা প্রশ্ন আপনি করেন না। কি সুন্দর না কথা প্রশ্নগুলো ভাই? 150 ধারায় আপনাকে এই কথাই বলতেছে। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাই সাক্ষ্য আইনের 151 এবং 152। যারা ইন্সপেক্টরশিপের প্রশ্ন আপনারা দেখছেন, দেখবেন যে এই দুটো ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আমাদের আসছে। 151 ধারায় আপনাকে বলতেছে সাক্ষীকে আপনি জেরা করার সময় বেসিক্যালি এই যে বলতেছে যে ইনডিসেন্ট এবং স্ক্যান্ডেলিয়াস, বলতেছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা থেকে আপনি বিরত থাকবেন, অর্থাৎ নিষেধ করতে পারে। ঠিক আছে কিনা? বলতেছে নিষেধ করতে পারেন, মানে নিষেধ করবে এই কথা বলে নাই। একটু ভালো করে খেয়াল করে দেখেন, মেইন বইয়ের ভাষাটা দেখবেন। বলতেছে ইনডিসেন্ট এবং স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন করা থেকে সাক্ষীকে জেরা করার সময় আপনি বিজ্ঞ আদালত কি করতে পারে? উকিলকে নিষিদ্ধ করতে পারে বা নিষেধ করতে পারে বলছে। কিন্তু বলতিছে যে স্ক্যান্ডেলিয়াস এবং ইনডিসেন্ট অর্থাৎ অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে কখন? যখন মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় উক্ত বিষয় সম্পর্কে হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা করা যাবে, কোনো সমস্যা হবে না। রিটেনে প্রশ্ন আসতে পারে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না লেখো। এ ধরনের প্রশ্ন আসতে পারে না বন্ধুরা? আসতে পারে কিনা কথা কয় না। 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে সাক্ষীকে জেরা করার সময় অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না লেখো। তো এই টাইপের প্রশ্ন আপনার যদি আসে, আপনি লিখবেন 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 151 ধারা মোতাবেক, হ্যাঁ, আদালতের কাছে যদি মনে হয় যে উক্ত প্রশ্নটি অশ্লীল এবং কুৎসাজনক, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কি করতে পারবে? সাক্ষীকে জেরা করার সময় এ ধরনের প্রশ্ন করা থেকে মানে বিরুদ্ধ পক্ষকে নিষেধ করতে পারবে, মানে নিষেধ করতে পারেন লাগছে। তবে মামলার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় যদি উক্ত বিষয় সম্পর্কে হয়ে থাকে, যেমন মনে করেন মামলার বিচার চলতে, ধর্ষণ মামলার বিচার চলতেছে, ঠিক আছে কিনা, বা হচ্ছে আপনার অন্য এই টাইপের কোনো মামলার বিচার চলতেছে, সেই ক্ষেত্রে সাক্ষীকে আপনি অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করতে পারবেন। আপনি প্রশ্ন করতে পারবেন যে আপনি যে মক্কেল, আপনি যে আমাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন, আপনি তো এর আগেও অনেকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করছেন, হ্যাঁ, আপনাকে অমুকের ঘরে মানে এই অবস্থায় পাওয়া গেছে। অর্থাৎ এ ধরনের জেরায় আপনি প্রশ্ন করা যাবে। সহজ বাংলা কথা বুঝতে পারতেছেন? বলা হচ্ছে যে মামলার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় যদি এমন হয় যে এই এই মামলা সংশ্লিষ্ট হয়, সেই ক্ষেত্রে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে। আর এই টাইপের মামলা না হলে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন না। এই কথাটাই আপনাকে বলতে সাক্ষ্য আইনের 151। রিটেনে প্রশ্ন আসতে পারে কখন করা যাবে? মামলার বিচার্য বিষয় এবং বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন করা যাবে, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। এই হলো 151। 152টা দেখি বন্ধুরা। অপমান বা উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে না। অপমান ইংরেজি হচ্ছে ইনসাল্ট,
আর উত্তক্ত হচ্ছে এনওএ। অর্থাৎ বলতেছে ইনসাল্ট অর এনওএ, এই ধরনের প্রশ্ন আপনি, অর্থাৎ সাক্ষীকে জেরা করার সময় আপনি অপমান এবং উত্ত্যক্তকর কোনো প্রশ্ন করতে পারবেন না। ডাইরেক্ট, ডাইরেক্ট বলতেছে করতে পারবেন না। বলতেছে কোন কোন প্রশ্নের উত্তর যদি কাউকে অপমান বা উত্ত্যক্ত উদ্দেশ্যে প্রণোদিত হইবে আদালতের নিকট প্রতীয়মান হয়, অথবা প্রশ্ন যদি সঙ্গত হইলে অকারণ আক্রমণাত্মক আকৃতি সম্পন্ন বলে আদালতের নিকট প্রতীয়মান হয়, তবে আদালত অবশ্যই অনুরূপ প্রশ্ন করা থেকে নিষিদ্ধ করবে। অর্থাৎ ডাইরেক্ট করা যাবে না। অপমান কিরকম? মনে করলো একজন লোক সাক্ষী দিতে আইছে, মনে করেন যে একজন লোক সাক্ষী মানে চুরি মামলায় সাক্ষী দিতে আইছে, একজন প্রত্যক্ষ সাক্ষী। তা প্রথমেই তারা জেরা করতেছে, আর মেয়ে আপনি সাক্ষী দিতে আইছেন, আপনি নিজেই তো একজন চোর, এরা 5 বছর আগে তো চুরি মামলায় আপনি সাজা খাইতে গেছেন, আপনি কিসের সাক্ষী দিতে আইছেন? ফালতু লোক কোথাকার। এই যে একটা অপমানজনক প্রশ্ন সাক্ষীকে জেরা করার সময় করলো, এই টাইপের প্রশ্ন কিন্তু আপনার করা যাবে না। উত্তক্ত, উত্তক্ত মানে কি? উত্তক্ত মানে হচ্ছে যেমন আহ, একজন ব্যক্তি যদি আপনার এই 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 মনে করেন যে আপনার ইফটিজিং এর মামলায় সাক্ষী দিতে আইছে, কিন্তু সাক্ষীকে বলতিছে যে সাক্ষী সাহেব, আপনি যে ইফটিজিং এর মামলায় সাক্ষী দিতে আইছেন, আপনি নিজেই তো আপনার নিজের ছেলেই তো ইফটিজিং এর মামলায় 1 বছরের জেল হয়েছে কয়দিন আগে, সত্য কিনা? এই যে যে উত্তক্তকর প্রশ্ন আপনি করলেন, তারা অপমান করলেন, তাকে বেইজ্জতি করলেন, সে তার একদম সাক্ষী সে, তাহলে এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট করা থেকে বিজ্ঞ আদালত নিষেধ করতে পারে। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 152। 151 এবং 152 দুটো ধারাতে কিন্তু ইন্সপেক্টরশিপ প্রশ্ন আসছে। 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে সাক্ষীকে জেরা করার সময় কুৎসিত এবং অশ্লীল প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না। আর একটা হচ্ছে যে অপমান এবং উত্ত্যক্তকর প্রশ্ন সাক্ষীকে জেরা করার সময় করা যায় কি, ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। এটা হচ্ছে 152। আমি একবারে 100% শিওর, যারা আমার ক্লাসের গত বছরের স্টুডেন্ট তারা ছাড়া এখানে 80% লোকই তোমরা এই ধারা জীবনে পড়ো নাই, শিওর আমি। আমরা পুলিশের লোক বেশিরভাগ পড়ি 24 থেকে 30, 59 থেকে 66, তাই না? এই ধারাগুলো গুলো পড়ি, বাট এই যে সাক্ষ্য আইনের 148, 149, 152, হ্যাঁ 151, এই ধারাগুলো আমি শিওর 80% লোক জীবনে পড়েন নাই। এই ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাই? অস্বীকার যদি বিশ্বাস, যদি কেউ অস্বীকার করে সেটা আপনার বিষয়, কিন্তু আমি মোটামুটি কনফার্ম এসব ধারাগুলো আপনারা, আমার এখানে যারা আগে পড়ছে তাদের পড়াইছি, কিন্তু বেশিরভাগ লোকই এই ধারাগুলো পড়ে নাই। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 153 ধারায়। 153 ধারাটা একটু দেখেন। বলতিছে যে সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হইলে তাহার উত্তরের বিরোধিতা করিবার জন্য সাক্ষ্য বর্জন। ঠিক আছে কিনা? 150 ধারাটা হচ্ছে, 150 হচ্ছে সরাসরি উকিলের ধারা, মানে উকিলের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা। আর 151, 52 এটা হলো সাক্ষীকে জেরা করার সময় কি প্রশ্ন করা যাবে, কি প্রশ্ন করা যাবে না, অশ্লীল উত্তক্ত বা অপমানজনক প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না, এই কথাগুলো 51, 52-তে বলতেছে। 153 ধারাটা আমরা দেখি বন্ধুরা। 153 ধারায় বলতেছে যে কোন সাক্ষীকে যখন এইরূপ কোন প্রশ্ন করা হইতেছে যাহা উক্ত সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিবার, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করিবার জন্য তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক, এবং সাক্ষী যখন সেই প্রশ্নের উত্তর দিতেছে তখন তাহার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই সাক্ষ্য দেওয়া চলবে না, কিন্তু তিনি যদি মিথ্যা উত্তর দিয়ে থাকে তবে পরে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা যাবে। 1 নম্বর ব্যাখ্যায় বলতেছে কোন সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয় যে পূর্ববর্তীকালে তিনি কোনো অপরাধে দণ্ডিত হয়েছিলেন কিনা, এবং সাক্ষী যদি তা অস্বীকার করে, তবে পূর্ববর্তীকালে তাহার দণ্ডিত হওয়ার সাক্ষী দেওয়া যাইতে পারে। সাক্ষী যদি এইরূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহার নিরপেক্ষতা অবিসংশিত হইবার সম্ভাবনায় পড়ে, সেই ক্ষেত্রে প্রস্তাব করিবার জন্য সাক্ষী যদি তার অস্বীকার করে তবে তার বক্তব্যের বিরোধিতা করা যাবে। এটা উদাহরণ দেখি না, এটা একটু কঠিন আছে, একটু ভালো করে পড়বো আমরা। বলতেছে প্রতারণার অজুহাতের কোন দায়ে গ্রহণকারীর বিরুদ্ধে উপস্থাপিত দাবি প্রতিবাদ করা হইতেছে। দাবিদার জিজ্ঞেস করা হইল যে পূর্ববর্তী একটি লেনদেনের ব্যাপারে তিনি প্রতারণামূলকভাবে দাবি উত্থাপন করেছিলেন কিনা, তিনি অস্বীকার করলেন। উক্তরূপ দাবি প্রতীয়মান করিবার জন্য সাক্ষী দিতে চাওয়া হইলে এই ধরনের সাক্ষ্য আছে অগ্রাহ্য হবে।
2 নম্বর উদাহরণ হচ্ছে, একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হইলো অসততার দরুন তার চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিনা। তিনি অস্বীকার করলেন। অসততার জন্য চাকরিতে বরখাস্ত করা হয়েছিলেন, প্রতিবাদ করার জন্য সাক্ষী এ ধরনের সাক্ষ্য গ্রাহ্য হবে না। ভালো করে বুঝেন, মানে এই 153 ধারাটাই মূলত কয়েকটা উদাহরণ দিয়েছে। এখানে বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় এই যে সত্যবাদিতা পরীক্ষা করা, এই পরীক্ষা করার সময় কি প্রশ্ন করা যাবে আর কি প্রশ্ন করা যাবে না, অর্থাৎ কোন প্রশ্ন গ্রাহ্য হবে কোন প্রশ্ন গ্রাহ্য হবে না, সেই কথাটাই সাক্ষ্য আইনের এই 153 ধারায় আপনাকে বলতেছে। এই 153 ধারায় বলতেছে যে সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিয়া, সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিয়া কোনো প্রশ্ন যদি করা হয়, সেই ক্ষেত্রে সাক্ষী যদি কোনো মিথ্যা উত্তর দেয়, সেই ক্ষেত্রে নতুন কোনো সাক্ষ্য দ্বারা প্রমাণ করার দরকার নাই যে সাক্ষী দুশ্চরিত্র। কিন্তু মামলার কোনো কার্যক্রমে সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সাক্ষীর ওই সাক্ষ্যকে অগ্রহণযোগ্য করার জন্য নতুন সাক্ষ্য উপস্থাপন করা যাবে। কিরকম একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন বলতিছে যে সাক্ষী সাহেব, আপনি যে মামলায় সাক্ষী দিতে আইছেন, আপনি নিজেই তো একজন দুশ্চরিত্র, আপনি আপনার খারাপ অসৎ আচরণের জন্য আপনার চাকরি চলে গেছিল, ঘটনা সত্য কিনা। সে যদি বলে না ঘটনা সত্য না, আমার চাকরি এরকম কোনো কারণে যায় নাই, তাহলে তার যে চাকরি চলে গেছে নতুন কোনো সাক্ষ্যর দ্বারা এটা প্রমাণ করার দরকার নাই, ঠিক আছে কিনা। কিন্তু একটা মামলার বিচার চলাকালে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে কোনো প্রশ্ন করা হলে জেরা করার সময় সাক্ষী যদি মিথ্যা উত্তর দেয়, সেই ক্ষেত্রে তার মিথ্যা উত্তর দানের জন্য কোনো প্রশ্ন করা হলে সেটা প্রাসঙ্গিক হবে, অর্থাৎ নতুন কোনো সাক্ষ্য উপস্থাপন করা হলে সেটা মানে গ্রহণযোগ্য হবে, এটা অগ্রহণযোগ্য হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন সাক্ষীকে প্রশ্ন করা হলো যে সাক্ষী সাহেব, আপনি তো এই মামলার প্রত্যক্ষ সাক্ষী, তা আপনি বলছেন ঘটনার সময় আপনি মানে ঘটনাস্থলে ছিলেন, আপনি যে দেখছেন যে অমুক চুরি করছে, তা আসলে তো আপনি ঘটনাস্থলে ছিলেন না। সাক্ষী যদি বলে যে না আমি ছিলাম, তাহলে সাক্ষী যে এই মামলায় সাক্ষী দিতে এসে বলতেছে সে ছিল, কিন্তু আদালত জানে বা বিবাদী পক্ষ জানে সে ছিল না, তাহলে বিবাদী পক্ষ যদি নতুন কোনো সাক্ষ্য উপস্থাপন করে আসলে সে ছিল না, কোনো দলিল বা কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করে যে আসলে ওই সময় সে ছিল না, সে অন্য জায়গায় ছিল, তাহলে এই ধরনের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে, সেটা সাক্ষ্য আইনের এই 153 দ্বারা। আমি আবার বলি, এখানে বলতেছে যে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে জেরা করার সময় আপনি যে কোশ্চেনটা মূলত করবেন, সেটা যদি মামলার বিষয়ে না হয়ে থাকে, অন্য কোনো বিষয় আপনি যদি করেন, সেই ক্ষেত্রে নতুন কোনো সাক্ষ্য দ্বারা সেটা প্রমাণ করার দরকার। সাক্ষী যদি অস্বীকার করে, কোনো প্রমাণ করার দরকার নাই। সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে এসে ডাকাতি মামলার সাক্ষী, আপনি তারা প্রশ্ন করলেন যে অসৎ আচরণের জন্য পুলিশের চাকরি থেকে আপনাকে বরখাস্ত করছিল, ওটা সত্যি কিনা। তাহলে এটি কিন্তু মামলার বিচার্য বিষয় না। সাক্ষী যদি অস্বীকার করে না এরকম কিছু হয় নাই, তাহলে নতুন করে আপনাকে প্রমাণ করার দরকার নাই যে ওই সাক্ষী চাকরি চলে গেছিল, এই দেখেন তার কাগজ, এটা আদালতে উপস্থাপন করার দরকার নাই। কিন্তু ডাকাতি মামলায় সাক্ষী দিতে আইসে সাক্ষীকে যদি প্রশ্ন করা হয় যে সাক্ষী সাহেব, ডাকাতি মামলার আপনি প্রত্যক্ষ সাক্ষী বলতেছেন, আপনি তো ওই দিনকে ঘটনাস্থলে ঘরের মধ্যে ছিলেনই না, আপনি তো আমেরিকা ছিলেন, আমার কাছে কাগজ আছে কিন্তু। তো সাক্ষী যদি বলে যে আমি ঘটনাস্থলে ছিলাম, আমি মিথ্যা কথা করছি না, তাহলে আপনি বিজ্ঞ আদালতে মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলতেছে যে আপনার এই মানে নতুন কোনো সাক্ষ্য উপস্থাপন করে এটা প্রমাণ করতে পারবেন যে সাক্ষী ঘটনাস্থলে ছিল। এটাই আপনাকে সাক্ষ্য আইনের 153 ধারায় বলতেছে। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে কি, যে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষী যদি অস্বীকার করে, সেই ক্ষেত্রে নতুন সাক্ষ্য দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে ঘটনা সত্য। আর মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় যদি সাক্ষী অস্বীকার করে যে আমি এটা জানি না বা করি নাই বা আমি এর ধারে নাই, তাহলে নতুন কোনো সাক্ষ্য দ্বারা যদি ঘটনা সত্য হয়ে থাকে, নতুন কোনো সাক্ষ্য দ্বারা সেটা প্রমাণ করার দরকার নাই। ঠিক আছে কিনা। আমি কি ভুল পড়াচ্ছি না? ঠিক আছে বন্ধুরা, তোমরা কি বুঝছো বিষয়টা? এটা হচ্ছে সাক্ষ্য আইনের 153 ধারা। 154 ধারায় বলতেছে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী কি। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী লাল কালিতে দাগায় রাখেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী, এটাকে বলা হচ্ছে হোস্টাইল এভিডেন্স। বলা হচ্ছে যে পক্ষ সাক্ষীকে আহ্বান করে, হ্যাঁ,
ডিক্লারিং হোস্টেজ বলতেছে যে পক্ষ সাক্ষীকে আহ্বান করে, এই সাক্ষী যদি আহ্বানকারীর বিপক্ষে আদালতে সাক্ষ্য প্রদান করে, তখন এ ধরনের সাক্ষীকে শত্রু সাক্ষী, বৈরী সাক্ষী বা হোস্টাইল এভিডেন্স হিসেবে আখ্যায়িত করা হয়। আদালতের অনুমতি নিয়ে, এমসিকিউ, কার অনুমতি নিয়ে? আদালতের অনুমতি নিয়ে বাদী বিবাদী উভয়ই এ ধরনের সাক্ষীকে জেরা করতে পারে। ক্লিয়ার? কার অনুমতি নিয়ে? আদালতের অনুমতি নিয়ে কি করতে পারবে? বাদী বিবাদী উভয় কিন্তু জেরা করতে পারবে। রিটেনে প্রশ্ন আসে প্রিয় বন্ধুরা, হাসলে হবে না। HOSTILE, এই হোস্টেল EVIDENC, হোস্টেল এভিডেন্স, অর্থাৎ এখানে বলতেছে যে শত্রু সাক্ষী কাকে বলে, বৈরী সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য লেখো। পারবেন না আসলে? বৈরী সাক্ষী সাক্ষ্য আইনের 154, রাজ সাক্ষী সাক্ষ্য আইনের 133, সাক্ষ্য আইনের 30, কার্যবিধি 337, 338, ঠিক আছে কিনা? বৈরী সাক্ষীকে বৈরী ঘোষণা করে আসছে আদালত, হ্যাঁ। রাজ সাক্ষী সাধারণত আদালতের বাদী মানে সরকার পক্ষে হিসেবে সাক্ষ্য দেয়। বৈরী সাক্ষী বাদী বিবাদী কারো পক্ষে সাক্ষ্য দেয় না, সে তার ইচ্ছা মতো বিবৃতি প্রদান করে, ঠিক আছে কিনা? বৈরী সাক্ষীর কোনো শাস্তির বিধান নেই। রাজ সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিলে তার বিচারের ব্যবস্থা আছে বা শাস্তির বিধান কিন্তু রয়েছে। পারবেন না আসলে? বৈরী সাক্ষীর ইংরেজি হোস্টাইল এভিডেন্স, আর রাজ সাক্ষীর ইংরেজি হচ্ছে অ্যাপ্রোভার বা রয়্যাল উইটনেস। এই তো 5-6টা পার্থক্য হয়ে গেল। তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখো, তাহলে হোস্টাইল এভিডেন্স এবং এই রয়্যাল এভিডেন্স বা রয়্যাল উইটনেস বা শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী বা এই অথবা ও এবং ওই রাজ সাক্ষী, এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা অনেকবার কিন্তু আসছে। যদি বিগত বছরের কোশ্চেন আপনারা দেখেন, এই প্রশ্নটা অনেকবার আসছে, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে বৈরী সাক্ষী কি? যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করছে, এই সাক্ষী যদি মানে সে হাজিরকারীর পক্ষে আদালতে সাক্ষ্য না দিয়ে সে বাদী বিবাদীর কারো পক্ষে সাক্ষ্য দিল না, সে তার ইচ্ছা মতো বিবৃতি বলে গেল, এ ধরনের সাক্ষীকে শত্রু সাক্ষী বলে বা বৈরী সাক্ষী বলে। আর এই বৈরী ঘোষণা করার বিধান হচ্ছে মানে আদালত বৈরী ঘোষণা করে। আর একজন সাক্ষীকে যখন বৈরী ঘোষণা করা হবে, তখন এ ধরনের সাক্ষীকে বাদী এবং বিবাদী উভয় আদালতের অনুমতি নিয়ে কি করতে পারবে? জেরা করতে পারবে। মানে আমি আমার একটা মামলায় মনে করো যে আমি এই যে শাহিন আমার ব্যাটসম্যানদের সাক্ষীতে নিয়ে গেছি, যে দোস্ত এসপি স্যার ডাকছে, চল যে আমার পক্ষে একটু সবাই সাক্ষী দিয়ে এসিস। তাহলে শাহিনরে আমি নিয়ে গেছি আদালতে, শাহিন আমার পক্ষে কোনো কথাবার্তা কয় নাই, সে সে যা জানে তাই ইচ্ছে মতো কইয়াটি চলে আইছে, কথা বুঝছেন? তাহলে এই ধরনের সাক্ষী তো মানে ঘরের শত্রু বিভীষণ। অর্থাৎ আমি একজনের ডাকি নিয়ে গেছি যে আমার পক্ষে সাক্ষী দিবি ভাই, চল আমার সাথে একটু উপকার করি আয়। সে আমার পক্ষে সাক্ষী না দিয়ে সে তার ইচ্ছে মতো একটা বিবৃতি আদালতের কাছে দিয়েছে। তাহলে আমি আদালতের অনুমতি নিয়ে বা বিবাদী আদালতের অনুমতি নিয়ে এই ধরনের সাক্ষীকে কিন্তু আমরা জেরা করতে পারবো। এই কথাটাই বলতেছে সাক্ষ্য আইনের 154। রিটেনে প্রশ্ন আসতে পারে, বৈরী সাক্ষী বলতে কি বোঝায়, শত্রু সাক্ষী বলতে কি বোঝায়, হোস্টাইল এভিডেন্স বলতে কি বোঝায়, বৈরী সাক্ষী শত্রু সাক্ষীর মধ্যে পার্থক্য লেখো, হ্যাঁ। তারপরে বৈরী সাক্ষী ইঙ্গিতবাহী প্রশ্নের মধ্যে পার্থক্য লেখো, বৈরী সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কথা বেশি বলবো না, এই নেটের সমস্যা আর হচ্ছে নাই কি কয় রে, এই মানে জুমের সময় জুমটা ঠিক করি, কালকে ইনশাল্লাহ সাক্ষ্য আইন শেষ করে দিবেন, ঠিক আছে? আর তারপরের দিন সাক্ষ্য আইন পুরোটা ক্লিয়ার করব। অনেকে মনে হয় বিরক্ত বোধ করছেন, আমি সরি, হ্যাঁ, কারণ এই জুম অ্যাপের জন্য ঝামেলা হয়েছে, বুঝছেন? কারো কোনো কথা আছে বলেন তো, কথা থাকলে বলেন দেখি। কারো কোনো কথা থাকলে বলেন, Recording stopped. বলেন, বলেন, লাল চিহ্ন কাটে কথা বলেন, বলেন কথা। সবাই কেমন আছেন? এই কি কথা বলেন না কে? গাইড ইনশাল্লাহ আমি নিয়ত করছি 1-1.5 মাসের ভিতরে আপনারা পাবেন। আমি একটা সফটওয়্যার তৈরি করে দিবেন, এটা ওই যে অ্যাপসেস শামসুল ইসলাম। নাম্বার লাগবে যারা ঘর পূরণ করবে, আমি ওই ওই অনুযায়ী সংখ্যা অনুপাতে গাইড বের করে আমি ওই যে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা অবশ্যই আমি ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখেন। স্যার একটা ওয়ালাইকুম প্রশ্ন ছিল। আসসালাম। বলেন। হ্যালো বলেন ভাই। স্যার, ওই যে 154 দ্বারা আপনার ওই যে শীটের মধ্যে দেওয়া যে বাদী নিজে দুশ্চরিত্রা তা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যাবে না, এই কথাটা বুঝি নাই স্যার। 154 না, ওটা 155 ধারায় লেখা ভাই।
ও তবে ও আচ্ছা স্যার, দুঃখিত স্যার। 155 তো আমি এখন পড়াইছি। না বাদী যে স্যার, ওই যে আমি, দুশ্চরিত্রা, এই জি ধরনের স্যার। কথা বলে সাক্ষীর অভিশংসন করা। অভিশংসন মানে কি? অভিশংসন শব্দের অর্থ বাদ দিয়ে দেয়া বা প্রত্যাখ্যান করা বা বের করে দেয়া। ছোটকালে 8-9 ক্লাসে পড়ছো না, যে সংসদের 2/3 মানে সদস্যদের ভোটে একজন সংসদ সদস্যকে বাদ দিয়ে দেওয়া যায়, পড়ছো না? তো 155 ধারায় বলতিছে, এই যে যে একজন ব্যক্তি আদালতে সাক্ষী দিতে আসছে, একজন সাক্ষীর অভিশংসন করা যায় কিভাবে। অভিশংসন মিন্স হচ্ছে একজন সাক্ষীকে আদালত থেকে বের করে দেয়া যায় কিভাবে। সে যে সাক্ষ্যদানের অযোগ্য, সে যে একটা অপদার্থ সাক্ষী, বা সে একটা ভুয়া সাক্ষী, তারে কি কিভাবে অভিশংসন করা যায়। 1 নম্বরে, সে টাকার বিনিময়ে সাক্ষ্য দিতে আইছে, তার পূর্বের রেকর্ড খারাপ, তার চরিত্র খারাপ, হ্যাঁ, এই ধরনের। তারপর হচ্ছে পূর্বেও তার এই ধরনের সাক্ষ্য আদালতে সে দেশে। এই যে 4টা পয়েন্ট আছে, এই পয়েন্টের মাধ্যমে সাক্ষীর অভিশংসন করা যায়, অর্থাৎ সাক্ষীকে তার গ্রহণযোগ্যতা হ্রাস করা যায় বা নষ্ট করা যায়। যেটা সাক্ষ্য আইনের 155 দ্বারা কালকে পড়াবানি, ওটা বুঝছেন? এই, আর কোনো কথা আছে বলেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, কান্তি বলছিলাম স্যার। আচ্ছা, ক্রান্তি স্যার দাঁড়াও, এক মামুন, নায়ক মামুন আছো ক্লাসে? নায়ক নায়ক মামুন ক্লাসে নাই। আচ্ছা, ক্লান্তি বলো, স্যার ক্লান্তি একটা বলো। প্রশ্ন। বলো। স্যার ওই যে ওই যে দণ্ডবিধি যেভাবে অডিও ক্লিপ দিচ্ছেন না স্যার, ওই হ্যাঁ, সাক্ষ্য আইনটা পুরাটা যে বিস্তারিত সহ দিয়েন তাহলে স্যার ভালো হইব যদি এটা দিব, শর্ট এটা শর্ট দিব, করে এটা দেন। দিব। এটা বলা লাগবে বুঝতে না ভাই, এটা আমার দায়িত্ব, আমি দিব, বলছি তো। আজ পর্যন্ত যেগুলো এখন বলছি দিব, স্যার না দিয়ে বিস্তারিত এমন কিছু সহ আছে দিবেন ভাই? স্যার। স্যার বিস্তারিত সহ স্যার। হ্যাঁ, বিস্তারিত সবাই দিব ইনশাল্লাহ, এটা রেকর্ড করে দিয়ে দেবো। আর কোনো কোশ্চেন? স্যার গাইড, গাইড আপনি যে গাইডটা তৈরি গাইডটা তো করবেন আমি দিব, এবছর, বলছি তো এটার ভাই, কোনো কুরবানির আগেই পাবেন, 1 মাসের আপডেট মধ্যেই পাবেন, জান ইনশাল্লাহ, দেখি। ঠিক আছে। হবে কিনা স্যার স্যার? আমাদের কাছে এই এটা তোমরা আছে। আসলে মানে আমার প্রতি মানে বিশ্বাস পাচ্ছ না ভাই, আমি বুঝলাম না। আমি তো বলছি যে আমার নিজের পরীক্ষা ভাই, আমি কি চাবো যে আমি পরীক্ষায় খারাপ করি? তাহলে আমি পরীক্ষায় ভালো করতে, তাহলে আমি কি চাবো না যে তুমি পরীক্ষায় ভালো করো? ভাই, তোমার সাথে কি আমার শত্রুতা বা আমার সাথে কি আপনার শত্রুতা আছে? তো সুতরাং কিভাবে পড়লে ভালো হবে এটা তো আমি বুঝবো, তাই না? আমি তো, তোমরা জানো যে আমি নিজেই কোনো ফাঁকি ঝুঁকি পছন্দ করি না। থানায় এত কষ্ট করে চাকরি করার পরেও কিন্তু আমি কন্টিনিউ এই রোজা থেকে, কিন্তু সবারই কষ্ট হয়, তাই না ভাই? আপনাদের কষ্ট হয় বুঝি, সবাই চাকরি করি আমরা, তারপরেও কিন্তু কন্টিনিউ মানে বই নিয়ে বসার চেষ্টা করি আপনাদের নিয়ে, ঠিক না? স্যার গত বছরের গাইডটা আমার কাছে আছে, এখন স্যার নতুন কিছু আপডেট করলে এটা নতুনের যদি। দরকার নাই, গত বছরটাই রাখেন, ওইগুলো হবে ভাই, নতুনের দরকার নাই, ঠিক আছে? ওইগুলোই, ওইগুলোই যাদের কাছে নাই তাদেরকে আমরা দেব। তবে নিজের গাইডের কথা স্যার ওই বলা যে ঠিক আপনি না। যে পিডিএফ গুলো প্রচলিত দিছিলেন বাজারে স্যার অনেক ওই অনেক লোকের গাইডের থেকে আমাদের গাইড যথেষ্ট হাজার গুণে ভালো। আমাদের গাইডের প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং মানসম্মত। এবছরের ইন্সপেক্টরশিপের অনেকগুলো প্রশ্ন আমার গাইডে আছে হুবহু একবারে, ঠিক আছে? ইন্সপেক্টরশিপে যে প্রশ্ন যে এবছর আসছে, অনেকগুলো প্রশ্ন আমার গাইড থেকে হুবহুই আছে। এটা বিশ্বাস না করলে প্রশ্নটা বাইর করে আমার গাইডের প্রশ্নগুলো মিলেই দেখেন। আপনি কমসে কম 15 দোকানে 30টা প্রশ্ন আছে না, আপনি 10টা 12টা প্রশ্ন আমার গাইডের থেকে পাবেন, হুবহু পাবেন, তারও বেশি পাবেন। ঠিক আছে ভাই। মনে করো গতবার স্টুডেন্ট আমরা আর আর সবাই কথা বললে আর কথা বলা যাবে না। কালকে ক্লাস রাত 9টা 15-ই থাকবেন ইনশাল্লাহ, সাক্ষ্য আইন শেষ করবেন।